জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি বলেছেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে দেশ গড়ার আশ্বাস। ঐক্য না থাকলে আরেকটা 1-11-এর শঙ্কা নাহিদের। পাটোয়ারি বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ক্ষুদ্র ইস্যুতে সম্পর্ক নষ্ট না করার তাগিদ রাজনীতিকদের। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ বলেছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা সহ 5টি MOU সই। কেবল ভোটের জন্যই এত মানুষ জীবন দেয়নি, শুধু ক্ষমতার পালাবদলে ফিরবে না গণতন্ত্র, মত সুজনের। ভবিষ্যতের স্বৈরাচার রুখতে উপযুক্ত জাতীয় সনদের দাবি। শেখ হাসিনার আইনজীবী হতে অ্যাডভোকেট পান্নার আবেদন নাকচ। আগামী নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ, মন্তব্য কর্নেল অলি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে মিলেমিশে দেশ গড়বেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের তরুণ যুবকদের প্রযুক্তি নির্ভর মানবিক মানুষ হিসেবে নিজেদের যোগ্য করে তোলার উপরও জোর দেন তিনি। বলেন, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র, তরুণ, যুবকদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আগামীর বাংলাদেশের জন্য প্রযুক্তি সমৃদ্ধ হয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে নিজেদের। প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই দক্ষতা, যোগ্যতা অর্জনই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণ যুব শক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে, নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে, তৈরি করছে। এর মধ্যে তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে যুবশক্তির প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে, শেখাতে হবে। তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি কর্মসংস্থানের রাজনীতি। যুব সমাজ বিপদগামী হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু এখন ফুরিয়ে এসেছে এটার দিন। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। যে আকাঙ্ক্ষা জনগণের, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। এবং এই কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি। বাস্তবায়ন কিভাবে আমরা করব। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, এখন যুদ্ধ হচ্ছে নিজেদের প্রস্তুত করা। কোটি কোটি বেকার, তাদেরকে কাজ দিতে না পারলে এই সমাজ টিকবে না। অনেকে অনেক কথা বলতে থাকুন। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। এটা হলো যত দোষ নন্দ দোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত বিএনপিকে বেলাইন করার জন্য। যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত
মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। শহীদ জিয়া বাংলাদেশের উন্নয়নের যে ভিত্তি দিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া যা বয়ে নিয়ে এসেছেন, সেই পথ অনুসরণ করে আগামীর জন্য প্রস্তুত হতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে তরুণ যুবকদের প্রতি আহ্বান জানান আলোচকরা। যুবকদেরকে আজ বিভ্রান্ত করা হচ্ছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নানা ধরনের কূটকৌশলে জাতীয় নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে তার কবর জিয়ারতের পর এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে একটি গোষ্ঠী। এখনও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি নানা অপকর্মে জড়িত বলে জানান রিজভী। বলেন, তারা অন্ধকার থেকে বের হয়ে আক্রমণ করছে, কখনো কখনো পুলিশের উপর হামলাও করছে। এ অবস্থায় গোটা জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি, এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন। যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে, নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে আবারও ১-১১ আসবে এবং অগণতান্ত্রিক শক্তি সুবিধা নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কবর থেকে শহীদদের লাশ উঠিয়ে ফেরত দিতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুবশক্তির এই আয়োজন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ক্ষুদ্র কোনো ইস্যুতে যেন সম্পর্ক নষ্ট না হয়, এ বিষয়ে সকলকেই সজাগ থাকতে হবে। আজও দিল্লি ইন্ডির স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে? আমরা তো বাংলাদেশ এন্ড বাংলাদেশ এন্ড বাংলাদেশ। আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে। বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা, সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে ছাড় দিয়ে হলো ক্ষুদ্র মতো পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না। দ্বিমত করবে না যুব শক্তি, দ্বিমত করবে না এনসিপি। অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্যের স্বার্থে অনেক ছাড় দেয়া হয়েছে। নেতারা বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে শহীদদের সাথে বেইমানি করবে বর্তমান সরকার। বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা।
এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি, যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। এনসিপি নেতারা বলেন, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আবারও দেশের ছাত্র জনতাকে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানান তিনি। রোহিঙ্গা সমস্যা সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন। বৈঠকের পর মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা সহ 5টি স্মারক সই হয়। এছাড়া মালয়েশিয়ার বিখ্যাত ব্যবসায়িক গ্রুপ আজিয়েটা সহ বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তারাও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। রিপোর্ট রকুনুজ্জামানের। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে পুত্রজায়ার প্রাদানা হাউসে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এখানে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটির অন্যান্য মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টাকে। দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় হয়। ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম পুত্রজায়ায় এমইউ ও নোট বিনিময় অনুষ্ঠানে সাক্ষী থাকেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি সরবরাহ, অবকাঠামো নির্মাণ, পেট্রোলিয়াম পণ্যের অবকাঠামোর ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। এরপর হয় যৌথ প্রেস ব্রিফিং। প্রধান উপদেষ্টা গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন, জানান নির্বাচনের প্রস্তুতির কথাও। Making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. So there we need lots of support and we are looking forward to Malaysia's support. বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনূসের ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। A rare pleasure to welcome a great friend of Malaysia, Professor Mohammad Yunus, who is now Chief Advisor. During the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন। নতুন বাংলাদেশে বিনিয়োগের সুযোগের কথা জানিয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। Welcoming you to Bangladesh to explore possibilities that Bangladesh offers. Being a Bangladeshi myself, I get very excited about the business prospect of Bangladesh. মালয়েশিয়ার বিখ্যাত ব্যবসায়িক গ্রুপ আজিয়েটা সহ বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তারাও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষ হবে বুধবার। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। যে আকাঙ্ক্ষায় জুলাই আন্দোলনে 2000 মানুষ জীবন দিয়েছে, 4000 মানুষ চোখ হারিয়েছে এবং হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, কেবল ক্ষমতার পালা বদলে সেই আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় বলেছেন বিশিষ্টজনেরা। ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই আলোকে করতে হবে জাতীয় সনদ। রিপোর্ট মহিবুল্লাহ মহিবের। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠন করা 11টি সংস্কার কমিশন তাদের সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে। সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। উদ্দেশ্য একটি জাতীয় সনদ তৈরি করা। প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্ত করতে জনমত যাচাই করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান থেকে জানানো হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে 69%, ঘূর্ণায়মান পদ্ধতিতে
নিম্নকক্ষে নারী আসনের পক্ষে 63%, আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে 71% এবং সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে 86% মানুষ ভোট দিয়েছে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হতে পারবেন না এমন প্রস্তাবে সমর্থন দিয়েছে 87% মানুষ। আমরা আশা করি যে এটা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং এই যে সুজনের কাজটা, এটা হলো এই সরকারের প্রচেষ্টাকে সহায়তা করা। এই 40টা পয়েন্ট এখানে আপনারা দেখছেন সুজনের উদ্যোগে, এটা হলো সুজনের উদ্যোগে একটা জাতীয় সনদের খসড়া। এছাড়া প্রস্তাবিত শাসন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের পক্ষে 87%, রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রাল কলেজ পদ্ধতিকে 86%, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে 88%, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে 87% এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির পক্ষে 90% মানুষ ভোট দিয়েছে। কেবল একটা নির্বাচনের পালাবদল করে যে সরকার আসবে তার প্রতি কিন্তু আমরা আস্থা রাখতে পারি না। এই জন্যই সংস্কারগুলো দরকার। এমন সরকার চাই যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন এবং সবচেয়ে যেটা দরকার জবাবদিহি করতে হবে। আপনি যা খুশি তা করে পার পেতে পারেন না। নির্বাচনী সংস্কার, সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণ, রাজনৈতিক দলের সংস্কারের পক্ষে বেশিরভাগ মানুষ এই জরিপে মতামত দিয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেডাই খান পান্নার আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলছে মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এমন আবেদনের কোনো সুযোগ নেই। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ 6 জনের হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয় আজ। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন 5 জন সাক্ষী। এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হয়ে মামলা লড়ার আবেদন করেন আইনজীবী জেডাই খান পান্না। তবে আদালত তার আবেদনটি প্রত্যাখ্যান করেন। নির্দিষ্ট ব্যক্তির জন্য এতদিন পর কেন আবেদন, সেই প্রশ্নও তোলেন ট্রাইব্যুনাল। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। জেডাই খান পান্নার পক্ষে আবেদনকারী আইনজীবী জানান, শেখ হাসিনার পক্ষে কেন মামলা লড়তে চান জেডাই খান পান্নাই তা ভালো বলতে পারবেন। যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে, এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যেহেতু এটা আর সময় নেই, অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন। উনি ওনার যদি বায়োডাটা উনি সাবমিট করেন উনি আসতে পারেন। কোর্টের বক্তব্য ছিল এটাই। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সোমবার সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক, তিনি তার বক্তব্য প্রদান করেছেন। জুলাই আন্দোলনে সাভারে ইয়ামিন হত্যা ও 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল সোমবার। এরই মধ্যে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদনের দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ। রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অলি আহমদ। তিনি বলেন, এখন একমাত্র লক্ষ্য হল সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এই কারণে দেশদ্রোহীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। বর্তমান সরকার সাবেক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের মতো কাজ করছে বলেও
বলেও অভিযোগ করেন অলি আহমদ। তিনি বলেন, নিগৃহীত নেতাকর্মীরা বিগত 1 বছরে যেসব মামলা করেছেন সেগুলোর সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি। আইন উপদেষ্টাকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সর্বমোট আমরা একটা 27টি গাইডলাইন দিয়েছিলাম সরকার কিভাবে পরিচালনা করলে দেশের জনগণ সুষ্ঠু অবাধ নির্বাচন করার পূর্ব শর্ত হলো দেশদ্রোহীদের গ্রেফতার করা। দেশদ্রোহীদের গ্রেফতার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। আওয়ামী লীগের আমলে প্রায় 16,000 লাইসেন্স দেওয়া হয়েছে যেগুলির কোনো হদিশ নাই। তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ 20 থেকে 25,000 বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে। এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না এটার কোনো নিশ্চয়তা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল বিগত 1 বছর এই অস্ত্রগুলি উদ্ধার করা, কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাজধানীর মৌচাকে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারে জাকির হোসেন ও মিজানুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এমন অভিযোগ স্বজনদের। পুলিশ বলছে হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি, তদন্ত চলছে, বিশ্লেষণ করা হচ্ছে সিসিটিভি ফুটেজও। এদিকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দুজনের লাশ। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। গাড়ি চালক জাকির হোসেনের মায়ের কান্না থামছেই না। সন্তানের লাশ দেখে হতবাক মা, দাবি করেন হত্যা করা হয়েছে তার ছেলেকে। বিদেশের ব্যাপারে দেন টাকা দিছে দালাল গো হাতে, আজ কত মাস 2.5 বছর হয়েছে, দিবে 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 দিবে, ছেলে যোগাযোগ করতে আছে, দিব দিব, হুমকি দেয় ধমকি দেয়। স্বজনদের দাবি, বিদেশে যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সিকে টাকা দিয়েছিলেন জাকির, সেই টাকা ফেরত চাওয়াই কাল হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে ট্রাভেল এজেন্সির লোকজন জড়িত বলে অভিযোগ তাদের। আমার ভাইয়ের সাথে আমেরিকা যাওয়ার টাকাগুলো নিয়ে ঝামেলা চলতেছে আজ অনেক দিন থেকে, প্রায় 19 লাখ টাকার মতো। তো সেখানে যে যার সাথে টাকাগুলো সমস্যা চলতেছে তার নাম হলো যে ফজলু। ওই আদম ব্যাপারীরা মানে এই পরিকল্পিতভাবে হত্যা করছে, এছাড়া আমার ভাইয়ের কোনো সূত্র নেই। আমার ছেলে আমেরিকার ব্যাপারে কথাবার্তা কইছে, ওনাদের কাছে আমার 25 লক্ষ টাকা আমার থেকে নিছে। এই 10 তারিখে টাকা দেওয়া হবে কথা বলা হয়েছে, আর এই 10 তারিখে রাত্রেই তারা গ্রাম থেকে শহরে আসছে। জাকিরের সাথে থাকা তার বন্ধু মিজানকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তার স্বজনদের। একটাই দাবি, আমি তার জ্যাঠা ভাই হিসাবে সুস্থ তদন্ত করি, তাকে আইনের আওতা আনি, যাতে সুস্থ বিচারটা আমরা পাই। স্বাভাবিক মৃত্যু না হয় তাহলে দোষীকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হোক, এটা আমার এবং আমাদের এলাকার সকলের দাবি। পুলিশ বলছে ময়নাতদন্ত শেষে বলা যাবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু। সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলোর একসাথে করলে আসলে এটা ফলাফলটা আমরা বুঝতে পারবো। কোনো টাকা পয়সা নিয়ে কারোর সাথে কিছু বিষয় থাকলে থাকতেই পারে, তো ওইটা নিয়েও আমরা ওই বিষয়গুলো আমরা নক করব। গেল সোমবার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেসমেন্টে রাখা প্রাইভেট কার থেকে মিজান ও জাকিরের লাশ উদ্ধার করা হয়। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। 16% বাড়িয়ে চলতি অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা $63 বিলিয়ন মার্কিন ডলার ঠিক করেছে সরকার। মার্কিন শুল্ক কমানোর আলোচনা শেষ হয়নি জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, শুল্ক কমিয়ে 15% নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। জানান 4টি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের রপ্তানি তেমন ক্ষতিগ্রস্ত হবে না। রপ্তানির টার্গেট পূরণে গ্যাস বিদ্যুতের চিহ্নিত সংকট দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা জানিয়েছেন, রপ্তানির উচ্চভিলাষী টার্গেট একক দেশের উপর নির্ভরশীলতা বাড়াবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের মালিকদের উপস্থিতিতেই মঙ্গলবার সচিবালয়ে চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়। আগের বছরের তুলনায় 16.5% বেশি প্রবৃদ্ধি ধরে রপ্তানির টার্গেট ঠিক করা হয়েছে, যেখানে পণ্য রপ্তানি থেকে $55 বিলিয়ন এবং সেবা খাত থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে $8.5 বিলিয়ন। আমাদের যে রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা স্থির করেছি, আমরা এটা কনজারভেটিভলি করেছি। আমরা মনে করি যে এর থেকে বেটার কিছু আমরা পারফর্ম করতে পারবো। বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি তার বিনিময়ে আমরা আশা করি যে কোনো একটা আসতে পারে, বাট এটা কোনো গ্যারান্টি নেই, বিকজ এটা তার আমাদের উপরে মানে আমাদের সক্ষমতার উপরে নির্ভর করে না, এটা যারা আমাদের উপরে এই শুল্ক আরোপ করেছেন তাদের সিদ্ধান্ত।
পোশাক শিল্পের রপ্তানিকারকরা বলছেন, চিহ্নিত সমস্যা দূর করা না হলে রপ্তানির নতুন টার্গেট বাস্তবায়ন সম্ভব হবে না। আমাদের দেশীয় পর্যায়ে বেশ কিছু সংকট আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। সেই সংকটগুলি যদি ওনারা অ্যাড্রেস করেন তাহলে আমি খুব নিশ্চিন্তে বলতে পারি এর চেয়ে বেশি আমরা করতে পারবো। বিশ্লেষকরাও বলছেন, বহুমুখী চ্যালেঞ্জের মুখে এমনিতেই সংকটে পোশাক খাত, তাই অতিরিক্ত বাজার সুবিধার আশায় বাড়তি রপ্তানির টার্গেট বেশ উচ্চাভিলাষী। আমরা 2 অঙ্কের ঘরে প্রবৃদ্ধি রেখে শেষ করতে পারাটা একটা ইতিবাচক ঘটনা। সম্ভবত সেই জায়গা থেকেই এবং নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফের যে আলোচনা হয়েছে সেই প্রেক্ষিতে সম্ভবত বেশ কিছুটা উচ্চাভিলাষী জায়গা থেকেই এই লক্ষ্যমাত্রাটি নির্ধারিত হয়েছে। তবে সামগ্রিকভাবে আমার কাছে যেটি মনে হয়েছে, যেভাবে প্রবৃদ্ধিটি ধরা হয়েছে, অনেকটা আমাদের আগামী দিনগুলোর রপ্তানি কাঠামোটিকে, যদি আমরা বাজার বহুমুখীকরণের কথা বলছি, আরও বেশি বাজার কি কনসেন্ট্রেট করে ফেলবে কিনা, আরও একমুখী হয়ে যাবে কিনা, এরকম কিছুটা আশঙ্কা রয়েছে। রপ্তানি বাড়াতে একক কোনো দেশকে দেয়া বাড়তি সুবিধার প্রভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন শঙ্কা বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে। এ নিয়ে ব্যাংক গ্রাহকদের চিন্তার কিছু নেই। সরকার আমানতকারীদের সকল দায়িত্ব নেবে। সকালে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গভর্নর জানান, আমদানির বিষয়ে সরকারের ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। বছরের শুরুতে আমদানি নীতি ঠিক করা না হলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না, এ কারণে চাইলেও আমদানি বন্ধ করা সম্ভব নয়। শুধু চালের দাম বাড়ায় জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মনে করেন গভর্নর। আগের বছরের চেয়ে 3.25% বাড়িয়ে 2025-2026 অর্থ বছরের জন্য 39,000 কোটি টাকার ঋণ ও পল্লী ঋণ বিতরণের টার্গেট ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে। মঙ্গলবার সচিবালয়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়ন করছে। বলেন, দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকবে রাজনৈতিক নতুন সরকারের সামনে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের 1 বছরে আর্থিক খাতের খতিয়ান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাতের সব প্রতিষ্ঠান ভঙ্গুর আর চরম দুরবস্থায় ছিল পতিত সরকারের সময়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পরিকল্পনায় পরিস্থিতি কিছুটা ভালো করা সম্ভব হয়েছে, তবে সেটিতে সব আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয়নি। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 অর্থাৎ মোটামুটি প্রায় 6% কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে, এবং আমার অবশ্য বলছে আরও কমে যাবে, যা সেটা আশার কথা, তাই কমে যাবে। রাজস্ব আদায় এখনও চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমরা যে 7.5 জিডিপি রেশিও, এটাকে সাথে আমরা চেষ্টা করছি। প্রতিষ্ঠানগুলো অনেকগুলো কিন্তু প্রায় ধ্বংসের পথে, বা প্রতিষ্ঠানগুলোর স্ট্রাকচার আছে কিন্তু সেগুলোর গভর্নেন্স, রুলস, রেগুলেশনসগুলো ঠিক, এর সাথে আছে প্রসেসগুলো, অনেক প্রসেস ভায়োলেট করে, প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু ফলো করা হয় না। অর্থ উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের সময় ব্যাংকের অনিয়মের দৃষ্টান্ত পৃথিবীতে নেই। বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি জরুরি। সব বিবেচনায় সুরঙ্গে শেষে আলো দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। রিফর্মটা কিন্তু আমরা যেটা কটা করব সেটা তো ফেব্রুয়ারির মধ্যে, কিছু কিছু আমরা করবো যেগুলো ইমিডিয়েটলি করা দরকার, যা কতগুলো একটু মিড টার্ম লং টার্ম হবে, সেগুলো কিন্তু আমরা তো কিছুটা ছোঁয়া রেখে যাব রিফর্মের উপরে। বাকি আগামীতে যে সরকার আসে, যে আপনার নির্বাচিত সরকার, তারা করবে, এবং মোটামুটি আমরা আশা করি এবং তাদের সাথে আমাদের যোগাযোগে তাদের আমাদের ভালো কাজগুলো সেগুলো তারা এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সহজে ফেলে দিতে পারবে না। ফেলে দিতে পারে আপনি তো আবার আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সবাই সরকারের কাছে প্রত্যাশা করে কিন্তু কর পরিশোধ করতে চায় না। পরিবর্তিত পরিস্থিতিতে কর্মসংস্থান কিছুটা কমলেও সেটি ইতিবাচক ধারায় ফিরবে বলেই প্রত্যাশা অর্থ উপদেষ্টার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের উদ্যোগে রাজধানীতে শুরু হতে যাচ্ছে
3 দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ার 2025। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হবে মেলা, চলবে 16 আগস্ট পর্যন্ত। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় হাব। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগ্রহী হজযাত্রীরা মেলায় এসে সরাসরি হজ এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের প্যাকেজ যাচাই বাছাই করার সুযোগ পাবেন। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব এড়িয়ে প্রতারণার ঝুঁকি কমবে। এছাড়া মেলাতে প্যাকেজের উপর 10 থেকে 20,000 টাকা পর্যন্ত মূল্য ছাড় দেওয়ার কথা জানিয়েছে হাব। তাদের দাবি, বাংলাদেশের অধিকাংশ হজযাত্রী গ্রামাঞ্চলের হলেও হজ ও ওমরা সংক্রান্ত কার্যক্রম এখনও রাজধানী কেন্দ্রিক। এই মেলার মাধ্যমে রাজধানীর বাইরের হজযাত্রীরাও এজেন্সিগুলোর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন এবং প্রয়োজনীয় তথ্য ও সুবিধা সম্পর্কে জানতে পারবেন। অবশেষে দায়িত্ব বুঝে পেলেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাব এর নবনিযুক্ত প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদ। মঙ্গলবার সকালে নয়াপল্টনে আটাব কার্যালয়ে পৌঁছালে অফিসের স্টাফরা নতুন প্রশাসককে স্বাগত জানান। পরে অফিসের নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে প্রয়োজনীয় নির্দেশনা দেন মোতাকাব্বির আহমেদ। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আটাবের নতুন কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন। এর আগে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে গত 4 আগস্ট আটাবের সদ্য বিলুপ্ত পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দেয় সরকার। তবে তিনি নিয়োগ পেলেও তাকে আটাবে যেতে বাধা দেন বাতিল কমিটির বিক্ষুব্ধ সদস্যরা। আটাব কার্যালয় তালাবদ্ধ থাকায় ফিরে আসতে বাধ্য হন মোতাকাব্বির আহমেদ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি। সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন থেকে শোভাযাত্রাটি শুরু হয়, পরে শৌলঝালিয়া, কাঠালিয়া সদর, আমুয়া, পটিখালঘাটা, চেত্রিরামপুর হয়ে বিনাপানি বাজারে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজী, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা গোলাম আজান সৈকত, অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা। এ সময় পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। সংবাদ শেষ করব আমরা, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি, বলেছেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে দেশ গড়ার আশ্বাস। ঐক্য না থাকলে আরেকটা 111-এর শঙ্কা নাহিদের। পাটোয়ারি বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ক্ষুদ্র ইস্যুতে সম্পর্ক নষ্ট না করার তাগিদ রাজনীতিকদের। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা সহ 5টি MOU সই। কেবল ভোটের জন্যই এত মানুষ জীবন দেয়নি, শুধু ক্ষমতার পালাবদলে ফিরবে না গণতন্ত্র, মত সুজনের। ভবিষ্যতের স্বৈরাচার রুখতে উপযুক্ত জাতীয় সনদের দাবি। শেখ হাসিনার আইনজীবী হতে অ্যাডভোকেট পান্নার আবেদন নাকচ। আগামী নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ, মন্তব্য কর্নেল ওলি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।